গুড মর্নিং ক্লাস, আমি সন্তু। তোমরা দেখছো দ্য লার্নিং এক্সপার্ট 2.0 ইউটিউব চ্যানেল। আজকে তোমাদের ইতিহাসের উপর থেকে থাকছে 29 নম্বর ক্লাস, এবং 29 নম্বর ক্লাসে যে টপিকটা থাকছে সেটা হলো রাষ্ট্রকূট, পাল, সেন এবং প্রতিহার বংশ। তো এগুলো নিয়ে থাকবে আজকের ক্লাসে আলোচনা। তো লাস্ট দিন ক্লাসে আমরা শেষ করেছিলাম কি, চালুক্য বংশ নিয়ে। আমরা এর আগের দিনের চোল বংশ নিয়ে আমরা এর আগের দিনের ক্লাসে পড়েছি, এবং চোল বংশের ওপরে টোটাল ডিটেলসে কিন্তু আমাদের পড়া হয়ে গেছে। আজকের ক্লাসে আমরা এই রাজবংশগুলো দেখব, এবং প্রিভিয়াস ক্লাস যদি না দেখে থাকো, উপরে আই বাটনে দেখো লিঙ্ক শো হচ্ছে, অথবা এই চ্যানেলের ডিসক্রিপশন বক্সটা ফলো করো, তার মধ্যে দেখবে প্রিভিয়াস ক্লাসের প্লে লিস্টের লিঙ্ক প্রোভাইড করা আছে, সেটার উপর ক্লিক করলে সেখান থেকে প্রিভিয়াস ক্লাসগুলো পরপর দেখে নিতে পারবে। ক্লাসের শুরুতে একটা ছোট কারেকশন তোমরা করে নেবে। এর আগের দিনে আমি একটুখানি একটা জিনিস ভুল বলেছি। কোথায়? চোল বংশ, নবম শতাব্দী যে চোল বংশ, তার প্রতিষ্ঠা করছে কি বিজয়ালয়। বিজয়ালয়ের পরে আসছে কি আদিত্যওয়ান। আদিত্যওয়ানের পরে আসছে আদিত্যওয়ান, আবার ওদিকে পল্লব বংশের রাজা অপরাজিতকে পরাজিত করছে। এই আদিত্যওয়ানের পরে আসছে কি পরান্তক প্রথম। পরান্তক প্রথম, এই পরান্তক প্রথমের ওখানে একটুখানি কারেকশন করে নেবে খাতায়, যারা নোট ডাউন করেছো। তো ওখানে আমি একটা জিনিস ভুল বলেছিলাম, যে রাষ্ট্রকূটদের কে পরাজিত করেছিল পরান্তগণ, এমনটা আমি বলেছিলাম, কিন্তু ওটা কারেকশন করে নেবে। কারেকশন কি করবে? এই পরান্তগণ যখন শাসক ছিল, তখন রাষ্ট্রকূট শাসকরা এই পরান্তক ওয়ানকে অ্যাটাক করে, অর্থাৎ চোল বংশের পরান্তক ওয়ানকে অ্যাটাক করে, আক্রমণ করে, এবং পরান্তক ওয়ানকে পরাজিত করেছিল কারা? রাষ্ট্রকূটরা। তো আমরা আজকে রাষ্ট্রকূট বংশ দিয়েই শুরু করব, এবং সবার প্রথমে হেডিং করো রাষ্ট্রকূট বংশ, এবং আজকের ক্লাসেও থাকবে ওটা নিয়ে আলোচনা, যেটা আমি এক্ষুনি কারেকশন করালাম। রাষ্ট্রকূট বংশ, হেডিং করো রাষ্ট্রকূট ডাইনেস্টি, রাষ্ট্রকূট বংশ, রাষ্ট্রকূট ডাইনেস্টি। এই রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠা কে করছে? ইস্টাবলিশ, লিখে রাখো প্রতিষ্ঠাতা। প্রতিষ্ঠাতা কে প্রতিষ্ঠা করছে? দন্তি দুর্গ নামক একজন ব্যক্তি। দন্তি দুর্গ। কে ছিলেন এই দন্তি দুর্গ? তো দন্তি দুর্গ ছিলেন চালুক্যদের সামন্ত। চালুক্যদের সামন্ত ছিলেন এই দন্তি দুর্গ। কোথাকার চালুক্য? বাতাপির চালুক্য। বাতাপির চালুক্যের সামন্ত ছিল। তাহলে বাতাপির চালুক্যের তখন কোনো না কোনো শাসক ছিল, তার নাম কি? কীর্তিবর্মন। তার নাম কি? তার নাম হলো কীর্তিবর্মন ওয়ান, কীর্তিবর্মন প্রথম। পড়িয়েছি অলরেডি, চালুক্য বংশের টাইম পিরিয়ডে অলরেডি পড়ানো হয়ে গেছে। সেখানেই বলেছিলাম দন্তি দুর্গ এই কীর্তিবর্মনকে পরাজিত করছে। দন্তি দুর্গ কি করছে? কীর্তিবর্মনকে পরাজিত করছে। কীর্তিবর্মন হেরে যায়, আর জয়ী হয় কে? দন্তি দুর্গ। দন্তি দুর্গ জয়ী হয়ে নতুন একটা রাজবংশের প্রতিষ্ঠা করছে, যার নাম কি? যার নাম হচ্ছে রাষ্ট্রকূট বংশ। নাম কি? রাষ্ট্রকূট বংশ। কোথায় প্রতিষ্ঠা করছেন? দেখো এখানে ম্যাপ দেখো। তো এখানে সবার প্রথমে কি ছিল? সাতবাহন। সাতবাহনের পরে এসছে বাকাটাক। বাকাটাকের পরে এসছে বাতাপির চালুক্য। তো এখানে কে এসছিল? বাতাপির, বাতাপির চালুক্য। বাতাপির কে? বাতাপির চালুক্য। এই বাতাপির চালুক্য বংশের শেষ রাজা ছিল কীর্তিবর্মন, এবং কীর্তিবর্মনের টাইমে এই বাতাপি চালুক্য বংশ যখন শাসন করছে, তখন সামন্ত ছিল কে? সামন্ত ছিল দন্তি দুর্গ। সামন্ত ছিল এই দন্তি দুর্গ। দেখছে কীর্তিবর্মন, বাতাপি চালুক্যের শেষ শাসককে কীর্তিবর্মন, লিখছি এখানে কীর্তিবর্মন। কীর্তিবর্মন ওয়ান। তো কীর্তিবর্মন ওয়ান কি? কীর্তিবর্মন ওয়ান হলো অযোগ্য শাসক, এবং এই টাইমে সামন্ত ছিল এদেরই সামন্ত। সামন্ত কে ছিল? সামন্ত ছিল দন্তি দুর্গ। সামন্ত কে ছিল? দন্তি
দন্তি দুর্গ। এই দন্তি দুর্গ আক্রমণ করছে কীর্তিবর্মনকে, কীর্তিবর্মনকে পরাজিত করছে, দন্তি দুর্গ জয়ী হচ্ছে। জয়ী হয়ে তিনি ইস্টাবলিশ করে দিচ্ছে বাতাপির চালুক্যকে হটিয়ে দিয়ে তিনি ইস্টাবলিশ করছে কি, ইস্টাবলিশ করছে এখানে রাষ্ট্রকূট বংশ, রাষ্ট্রকূট বংশ। এবং ইনি সামন্ত ছিলেন কার? কীর্তিবর্মনের সামন্ত ছিলেন, অর্থাৎ চালুক্যদের সামন্ত ছিলেন। এবং ইনি উল্টো করে দিচ্ছেন, চালুক্যদের বানিয়ে দিচ্ছেন কি, এখন চালুক্যদের বানিয়ে দিচ্ছেন সামন্ত, তার সামন্ত। এবং ইনি কিন্তু এই কীর্তিবর্মনকে টোটালি হত্যা করেননি, এবং এই ভুলটাই কিন্তু তিনি করেছেন। এবং যেটা ভবিষ্যতে গিয়ে, কারণ এই চালুক্যরা অপেক্ষা করছে যে কখন রাষ্ট্রকূট বংশের এমন একটা শাসক আসবে যে দুর্বল হবে এবং তাকে টপকে দিয়ে আবার আমরা চালুক্য বংশ প্রতিষ্ঠা করব। তাই দেখো, চালুক্য বংশ যখন পড়িয়েছিলাম সেখানে আমি 3টে ভাগ করেছিলাম। প্রথম ভাগ বলেছিলাম কি, বাতাপির চালুক্য। ফার্স্ট ভাগ কি বলেছিলাম? বাতাপির চালুক্য পড়িয়েছিলাম। কি পড়িয়েছি? বাতাপির চালুক্য। এবং বাতাপির চালুক্য যখন পড়িয়েছিলাম তখন কি বলেছিলাম? এই বংশের প্রতিষ্ঠা কে করেছিল? জরাসিংহ। পরবর্তী শাসক কে এসেছিল জরাসিংহের পরে? এসেছিল কীর্তিবর্মন। কীর্তিবর্মন দ্বিতীয় হবে, এটা কারেকশন করে নাও, কীর্তিবর্মন দ্বিতীয়। এখানে কি লিখেছি? কীর্তিবর্মন দ্বিতীয় হবে। পরবর্তী শাসক এসেছিল কে? কীর্তিবর্মন প্রথম এসেছিল। কীর্তিবর্মনের পরে শাসক ছিল কে? দ্বিতীয় পুলকেশী, চালুক্য বংশের দ্বিতীয় পুলকেশী। এবং দ্বিতীয় পুলকেশীর পরে অযোগ্য শাসক চলে আসে, তার নাম হলো কীর্তিবর্মন দ্বিতীয়। এই কীর্তিবর্মন দ্বিতীয়কে হত্যা করছে কে? এই কীর্তিবর্মন দ্বিতীয়কে পরাজিত করছে, একে মারছে না, একে পরাজিত করছে দন্তি দুর্গ। পরাজিত করে কোন বংশের প্রতিষ্ঠা করছে? রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠা করে দিচ্ছে। এবার এই রাষ্ট্রকূট বংশের অন্তিম শাসক আসবে একজন, যার নাম হলো কর্ক দ্বিতীয়। এই কর্ক দ্বিতীয় আগে বাতাপির চালুক্যের সামন্ত কারা ছিল? সামন্ত ছিল কিন্তু এই দন্তি দুর্গ সামন্ত ছিল। দন্তি দুর্গ যেই ক্ষমতায় আসলো, চালুক্যদের বানিয়ে দিল কে? এর টাইমে চালুক্যরা সামন্ত। রাষ্ট্রকূটের টাইমে কি চালুক্যরা সামন্ত হয়েছিল এবং অপেক্ষা করছিল যে কবে দুর্বল শাসক আসবে। তো দুর্বল শাসক এসে গেল, কর্ক টু। এই কর্ক টুকে হত্যা করছে কে? তৈলভ টু। তো দন্তি দুর্গ এখানেই ভুল করেছিল। কি ভুল করেছিল? ভুল করেছিল এই কীর্তিবর্মনকে না হত্যা করে, তিনি ভুল করেছিল কীর্তিবর্মন দ্বিতীয়কে না হত্যা করে, অর্থাৎ তাদেরকে সমূলভাবে বিনাশ না করে এই ভুলটা করেছিল। এর ফলে কি হয়, যখন রাষ্ট্রকূট বংশ দুর্বল হয় তখন এই কর্ক দ্বিতীয়র সামন্তকে তৈলভ, কারণ চালুক্যরা সামন্ত ছিল, তো এই তৈলভ কি করে? কর্ক দ্বিতীয়কে হত্যা করে দেয়। তৈলভ স্থাপন করে কল্যাণীর চালুক্য বংশ। আশা করি এবার বোঝাতে পেরেছি যে কার পরে কিভাবে কোন বংশ এসেছে। তো প্রথমে বাতাপির চালুক্য ছিল, তারপর এই সমস্ত রাজাগুলো আসলো, যার মধ্যে কীর্তিবর্মনকে পরাস্ত করলো দন্তি দুর্গর পরে রাষ্ট্রকূট বংশধর আসবে, সেগুলো আমি পড়াবো এবার কার পরে কোন রাজা আসছে। তো তাদের লাস্ট রাজা ছিল কর্ক দ্বিতীয়, যে ছিল অযোগ্য, এবং তাকে হত্যা করে দিচ্ছে তৈলভ দ্বিতীয়, হত্যা করে
আবার তিনি চালুক্য বংশের প্রতিষ্ঠা করছেন, যেটা হলো কল্যাণী চালুক্য। তো কল্যাণী চালুক্যর ব্যাপারেও আমরা ডিটেলসে কিন্তু অলরেডি পড়ে নিয়েছি। তো এবার এখানে দন্তি দুর্গ, দন্তি দুর্গের টাইমে রাজধানী কোথায় ছিল? দন্তি দুর্গের ক্যাপিটাল, দন্তি দুর্গের রাজধানী। তো দন্তি দুর্গের রাজধানী ছিল মানিকহেট। দন্তি দুর্গের ক্যাপিটাল কোথায় ছিল? দন্তি দুর্গের ক্যাপিটাল ছিল মানিকহেট। এরপর এই বংশের পরবর্তী শাসক আসছে। পরবর্তী শাসক কে আসছে? দন্তি দুর্গের কি হলো? দন্তি দুর্গের পরে, দন্তি দুর্গের পরে আসছে কৃষ্ণ প্রথম। কৃষ্ণ প্রথম। কৃষ্ণ প্রথম কি কাজ করছে? কৃষ্ণ প্রথম ইনি মহারাষ্ট্রের ইলোরাতে কৈলাস মন্দির বানান। ইলোরা কোথায়? মহারাষ্ট্র। শর্টে লিখছি MH, মহারাষ্ট্র লিখে নেবে। ইলোরাতে কৈলাস মন্দির নির্মাণ করেন। ইলোরাতে কি করছেন? কৈলাস মন্দির নির্মাণ করেন। ইলোরাতে কৈলাস মন্দির নির্মাণ করেন কৃষ্ণ প্রথম। এই কৃষ্ণ প্রথমের পরবর্তী শাসক আসছে, তার নাম কি? ধ্রুব। তার নাম কি? ধ্রুব। এই ধ্রুব কি করছে? ধ্রুব যখন শাসক হচ্ছে তখন এর সমসাময়িক আরো দুটো বংশ, একটা হলো বাংলার পাল বংশ, এবং এই রাষ্ট্রকূটের ওপরে ম্যাপটা কোথায় গেল? এই যে এখানে এই গুজরাট চত্বরে এখানে আরেকটা রাজবংশ এসেছিল, যার নাম হলো প্রতিহার বংশ। প্রতিহার বংশ। তাহলে কোন কোন বংশ বললাম? এক হলো পাল বংশ, প্রতিহার বংশ। এদের শাসক কে কে ছিল? পাল বংশের শাসক ছিল, এক মিনিট, পাল বংশের শাসক ছিল ধর্মপাল। পাল বংশ পড়াবো, একটুখানি জাস্ট বলে রাখছি, ধর্মপাল। আর এদিকে প্রতিহার বংশের শাসক ছিল বৎস রাজ্য। আর এদিকে রাষ্ট্রকূটের ধ্রুব। তো এরা তিনটে মিলে, এই যে ধর্মপাল, বৎস রাজ্য এবং ধ্রুব, এরা তিনটে মিলে কি তৈরি করছে? ত্রিপাক্ষিক যুদ্ধ করছে, ত্রিপাক্ষীয় যুদ্ধ। এরা তিনটে মিলে যুদ্ধ করছে, ত্রিপাক্ষীয় যুদ্ধ। ত্রিপাক্ষীয় যুদ্ধ কাদের কাদের মধ্যে হচ্ছে? পাল বংশের ধর্মপাল, প্রতিহার বংশের বৎস রাজ্য আর রাষ্ট্রকূটের ধ্রুব, এর মধ্যে হচ্ছে কি? ত্রিপাক্ষীয় যুদ্ধ। কেন হচ্ছে? কারণ সেই টাইমে উত্তর এবং উত্তর পূর্ব ভারতে পুষ্যভূতি বংশের রাজা ছিল হর্ষবর্ধন। এই হর্ষবর্ধনের রাজধানীর নাম কি ছিল? কনৌজ ছিল হর্ষবর্ধনের রাজধানী। এই কনৌজকে দখল করা নিয়ে, কারণ সেই টাইমে হর্ষবর্ধন মারা গিয়েছে, এই কনৌজকে দখল নিয়ে হয় এই ত্রিপাক্ষীয় যুদ্ধ। কাকে দখলকে নিয়ে? কনৌজকে দখল করবে, এটা নিয়ে হয় ত্রিপাক্ষীয় যুদ্ধ। এর ফলে এই যুদ্ধের পর ধর্মপালের হাতে কিছুই আসে না, ধর্মপাল পরাজিত হয়। প্রতিহার বংশের হাতে চলে আসে কনৌজ কার হাতে চলে আসে? প্রতিহার বংশের হাতে। প্রতিহার বংশের বৎস রাজ্যের হাতে চলে আসে কি? বৎস রাজ্যের হাতে চলে আসে কনৌজ। এবং এই যুদ্ধ প্রায় 100 বছর ধরে কিন্তু হয়েছিল। এই যুদ্ধের সর্বাধিক জয় রাষ্ট্রকূটদের
হয়েছিল এবং প্রতিহার বংশেরও কিন্তু অন্তিম বিজয়ী প্রতিহার বংশও কিন্তু হয়েছিল এবং এই যুদ্ধে সর্বাধিক পরাজয় হয় কার? ধর্মপালের কিন্তু সব থেকে বেশি পরাজয় হয়। এই ধ্রুবর পরে পরবর্তী শাসক কে এসেছিল? পরবর্তী শাসক এসেছিল অমোঘ বর্ষ। অমোঘ অমোঘ বর্ষ। পরবর্তী শাসক কে আসে? পরবর্তী শাসক আসে অমোঘ বর্ষ। এই অমোঘ বর্ষর ইনি ছিলেন একজন বিদ্বান ব্যক্তি, একজন বিদ্বান শাসক ছিলেন এবং এনার রাজসভায় তিনজন বিদ্বান ব্যক্তি ছিলেন। তিনজন তিনজন বিদ্বান ছিলেন, বিদ্বান ব্যক্তি ছিলেন এবং এরা কন্নড় ভাষার এক্সপার্ট ছিলেন। কন্নড় ভাষার এরা কিন্তু এক্সপার্ট ছিলেন, বিদ্বান ছিলেন। কোন ভাষার? কন্নড় ভাষার। তো এই তিনজন বিদ্বান ব্যক্তি কে কে ছিলেন? একজনের নাম হলো পন্ন, মানে একই টাইপের নাম, পন্ন পণ্য 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 এবং রণ্য। পণ্য পণ্য এবং রণ্য, এরা তিনজন কন্নড় ভাষায় এক্সপার্ট ছিলেন, যারা ছিলেন অমোঘ বর্ষের দরবারি বিদ্বান, অমোঘ বর্ষের দরবারে ছিলেন। এছাড়া এই অমোঘ বর্ষ ইনিও কিন্তু নিজে একজন বিদ্বান ব্যক্তি ছিলেন, তাই ইনি কবিরাজ মার্গ নামক বই লেখেন। ইনি কি বই লেখেন? এনার লেখা বই কবিরাজ মার্গ। কবিরাজ মার্গ নামক বই কে লিখেছেন? লিখেছেন এই অমোঘ বর্ষ। ইনি জীবন সেনের প্রভাবে ইনি জৈন ধর্ম গ্রহণ করেছেন এবং ইনি অ্যাট লাস্ট কোন ধর্ম গ্রহণ করেন? জৈন ধর্ম। জৈন ধর্ম ইনি গ্রহণ করেন। এবার এনার পরবর্তী শাসক আসছে কে? এনার পরবর্তী শাসক আসছে ইন্দ্র ওয়ান। তো নেক্সট হেডিং করো যে এনার পরবর্তী শাসক আসছে কে? ইন্দ্র। আচ্ছা, তার আগে এখানে একটা ছোট ইনফরমেশন দেওয়ার আছে। তোমরা এখন যে চ্যানেলে ক্লাসটা দেখছো সেটা মানে যার ক্লাস দেখছো সেটা হলো হিস্ট্রি ফাউন্ডেশন ব্যাচ আরআরবি এনটিপিসি প্রিলি অ্যান্ড মেন্স স্পেশাল, এর পাশাপাশি এসএসসি, ডাব্লিউবিসিএস এবং রাজ্য সরকারের পিএসসির যে এক্সামগুলো হয়, পুলিশের যে এক্সামগুলো, প্রত্যেকটা এক্সামের জন্য ইম্পর্টেন্ট। তো যে এক্সামের নামগুলো দেখতে পাচ্ছ প্রত্যেকটা এক্সামের জন্য আমাদের চ্যানেলে কিন্তু সম্পূর্ণ ফ্রিতে রেগুলার বেসিসে লাইভ ক্লাস প্রোভাইড করা হচ্ছে। লাইভ ক্লাস অ্যাটেন্ড না করলে ক্লাস থেকে যায় রেকর্ডেড ফরম্যাটে, সুতরাং রেকর্ডেড হিসেবে ক্লাসগুলো তোমরা তোমাদের সময় মতো দেখে নিতে পারবে। তবে একটা রিকোয়েস্ট থাকছে, কেউ এই চ্যানেলের কোনো ক্লাসকে ডাউনলোড করে দেখবে না, এটা আমাদের তরফ থেকে তোমাদের কাছে একটা ছোট রিকোয়েস্ট থাকছে। এছাড়া এই প্রত্যেকটা এক্সামের জন্য আমাদের আলাদা আলাদা হোয়াটসঅ্যাপ ব্যাচ ওপেন করা আছে, নিচে সেই হোয়াটসঅ্যাপ নাম্বার তোমাদের সামনে ডিসপ্লে হচ্ছে। তো আমাদের এই সমস্ত এক্সামের ব্যাচে যুক্ত হতে চাইলে শুধুমাত্র হোয়াটসঅ্যাপে মেসেজ করে তোমরা আমাদেরকে ইনফর্ম করবে এবং এই হোয়াটসঅ্যাপ ব্যাচেই সমস্ত রকম ইনফরমেশান, যেমন রুটিন বলো বা ক্লাসের লিঙ্ক বা এক্সাম ওরিয়েন্টেড সমস্ত রকম গুরুত্বপূর্ণ ইনফরমেশান হোয়াটসঅ্যাপ ব্যাচেই প্রোভাইড করা হয়। এছাড়া এখানে আরও একটা ইনফরমেশান দেবো, তোমরা এখন যে চ্যানেলে ক্লাসটা দেখছো তার নাম দ্য লার্নিং এক্সপার্ট 2.0। এই চ্যানেলেই পেয়ে যাবে তোমরা প্রত্যেকটা এক্সামের জন্য জিকে জিএস এর ক্লাস, কারেন্ট অ্যাফেয়ার্স, রিজনিং, ইংলিশ এবং ম্যাথের ক্লাস সম্পূর্ণ ফ্রিতে পাবে এই চ্যানেল থেকে। তাই প্রত্যেককে বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনকে অল নোটিফিকেশনে সেট করে নাও। রেগুলার বেসিসে চ্যানেলটা থেকে ক্লাস চলছে, রেগুলার বেসিসে চ্যানেলটিতে ক্লাসগুলো করতে থাকো। তো আমরা দেখছিলাম কি অমোঘ বর্ষ। এই অমোঘ বর্ষের পরবর্তী শাসক কে আসছে? পরবর্তী শাসক আসছে ইন্দ্র। পরবর্তী শাসকের নাম কি? পরবর্তী শাসক হলেন ইন্দ্র এবং এই ইন্দ্রার দরবারে আরব থেকে যাত্রী আসে, আরব যাত্রী। এনার দরবারে আসেন কে? আরব যাত্রী। আরব যাত্রী নাম কি তার? আরব যাত্রীর নাম হলো আল মাসুদি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট,
নাম মনে রাখবে, নাম হলো কি আল আল মাসুদি। আল মাসুদি। আল মাসুদি ইম্পর্টেন্ট, কারণ হলো কোশ্চেন দেবে মনসুনের সর্বপ্রথম বর্ণনা কে দিয়েছেন, বা মনসুনের সর্বপ্রথম খোঁজ কে করেন। তো এই আল মাসুদি কি করেন? মনসুন মনসুনের সর্বপ্রথম মনসুনের সর্বপ্রথম বর্ণনা দেন, বর্ণনা দেন বা খোঁজ করেন, বা খোঁজ করেন, খোঁজ করেন কে? এই আল মাসুদি। কার দরবারে এসেছিল? ইন্দ্রের দরবারে এসেছিল। ইন্দ্রের পরবর্তী শাসক কে ছিল? কৃষ্ণ তৃতীয়। ইন্দ্রের পরবর্তী শাসক ছিল কৃষ্ণ তৃতীয়। কৃষ্ণ তৃতীয়। কৃষ্ণ তৃতীয়র টাইমে কি হচ্ছে? কৃষ্ণ তৃতীয়ের টাইমে সেই পরান্তক, যেটা একটু আগেই তোমাদেরকে কারেকশন করতে বললাম, যে চোল শাসক কে ছিল এর টাইমে? চোল শাসক। চোল শাসক কে ছিল? পরান্তক প্রথম। পরান্তক প্রথম। তো কৃষ্ণ তৃতীয় আক্রমণ করছে কাকে? আক্রমণ করছে পরান্তক ওয়ানকে, এবং আক্রমণ করে এই পরান্তক ওয়ানকে কি করছে? পরাজিত করছে। পরান্তক ওয়ানকে পরাজিত করে এবং কৃষ্ণ তৃতীয় কি হয়ে যাচ্ছেন? জয়ী হচ্ছেন। কৃষ্ণ তৃতীয় জয়ী হচ্ছেন। তো চোল শাসক পরান্তক ওয়ানকে পরাজিত কে করেছিলেন? কোন রাষ্ট্রকূট শাসক? তো মনে রাখবে কৃষ্ণ তৃতীয়। এইভাবে কিন্তু তোমাদের এক্সামে কোশ্চেন দেবে। এবার এই কৃষ্ণ তৃতীয়, আচ্ছা এখান থেকে কোশ্চেন দিতে পারে, এই যে পরান্তক ওয়ানকে পরাজিত করছেন, এটা কোন যুদ্ধ? যুদ্ধের নাম কি? তো যুদ্ধের নাম হলো তক্কলমের তক্কলমের যুদ্ধ। তক্কলমের যুদ্ধ। তক্কলমের যুদ্ধে পরাজিত করছেন। কে পরাজিত করছেন? কৃষ্ণ তৃতীয় পরান্তক ওয়ানকে পরাজিত করছেন। পরান্তক ওয়ান হলেন শাসক, চোল শাসক, ওয়ানকে পরাজিত করছেন। এবার এই কৃষ্ণ তৃতীয়র পরবর্তী শাসক আসছে কে? পরবর্তী শাসক আসছে কর্ক দ্বিতীয়, এবং ইনি হলেন অন্তিম শাসক। ইনি হলেন অন্তিমা শাসক, অন্তিম শাসক। এবং এই কর্ক দ্বিতীয়কে অ্যাটাক করছে কে? কল্যাণীর চালুক্য। কল্যাণীর চালুক্য শাসক। কল্যাণীর চালুক্য শাসক ঠিক নয়, আচ্ছা কল্যাণী চালুক্য শাসক কেটে দাও। একে অ্যাটাক করছে কে? অ্যাটাক করছে এদেরই সামন্ত, এই কর্ক দ্বিতীয়রই সামন্ত। সামন্তকে, কর্ক দ্বিতীয়র সামন্ত তৈলব টু। তৈলব দ্বিতীয়। তৈলব দ্বিতীয় আক্রমণ করছে এবং কর্ক দ্বিতীয়কে হত্যা করে দিচ্ছে। হত্যা করে দিয়ে তৈলব দ্বিতীয় প্রতিষ্ঠা, আবার পুনরায় প্রতিষ্ঠা করছে কি? প্রতিষ্ঠা করছে কল্যাণীর চালুক্য বংশ। কল্যাণীর চালুক্য বংশ। এইভাবে রাষ্ট্রকূট বংশ সমাপ্ত হচ্ছে। এইভাবে কি রাষ্ট্রকূট বংশের সমাপ্ত হচ্ছে। এবং এদের এই টাইম পিরিয়ডে বাংলায় আর একটা বংশ কিন্তু রাজত্ব করছে। তো তার নাম কি? তার নাম হলো পাল বংশ। তো হেডিং করো, নেক্সটলি হেডিং করো পাল বংশ। পাল বংশ। পাল বংশের ব্যাপারে দুটো পয়েন্ট আমরা অলরেডি কিন্তু পড়ে নিয়েছি। কোথায় পড়েছি? একটা পড়েছিলাম চোলদের, চোল শাসক পড়ানোর সময়, চোল বংশে রাজেন্দ্র চোল। আরেকটা একটুখানি আগেই পড়ালাম ত্রিপাক্ষীয় যুদ্ধের ব্যাপারে। তো যাই হোক, এই পাল বংশের প্রতিষ্ঠা কে করছে? পাল বংশের প্রতিষ্ঠাতা বহুবার এক্সামে কোশ্চেন দিয়েছে।
পাল বংশের প্রতিষ্ঠাতা কে প্রতিষ্ঠা করছে? গোপাল। পাল বংশের প্রতিষ্ঠাতাকে? পাল বংশের প্রতিষ্ঠাতা হলেন গোপাল। পাল বংশের রাজধানী ক্যাপিটাল কোথায় ছিল? পাল বংশের রাজধানী, তো রাজধানী ছিল বিহারে। কোথায়? বিহারের মুঙ্গের। মুঙ্গের, মুঙ্গের কোথায়? বিহার। বিহারের মুঙ্গেরে ছিল পাল বংশের ক্যাপিটাল, পাল বংশের রাজধানী। পাল বংশের ক্ষেত্র বিহার থেকে শুরু করে ওদিকে টোটাল বাংলা পর্যন্ত ছিল পাল বংশের ক্ষেত্র। তো পাল বংশের ক্ষেত্র কোথা থেকে কোথা পর্যন্ত ছিল? বাংলা থেকে। বাংলা বলতে শুধুমাত্র পশ্চিমবাংলা ভেবো না, আগে বাংলাদেশ পশ্চিমবাংলা মানে অখণ্ড ভারতের কথা বলছি, সব একই সাথেই ছিল। তো ওই বাংলাদেশ, পশ্চিমবাংলা, বিহার, ঝাড়খণ্ড এই সমস্ত টোটাল এরিয়াতে রাজত্ব করছিল কে? পাল বংশ। তো বাংলা থেকে বিহার পর্যন্ত বিস্তৃত ছিল, বাংলা থেকে বিহার পর্যন্ত বিস্তৃত ছিল, বিস্তৃত ছিল এদের ক্ষেত্র, পাল বংশের ক্ষেত্র। গোপাল কি করছে? গোপাল এই পাল বংশের প্রতিষ্ঠা করছে এবং বিহার শরীফে একটা বিশ্ববিদ্যালয়ের স্থাপন করছে গোপাল। তো গোপাল বিহার শরীফে কিসের স্থাপন করছে? একটা বিশ্ববিদ্যালয়। নাম কি তার? নাম হলো অদন্তপুরী বিশ্ববিদ্যালয়। অদন্তপুরী বিশ্ববিদ্যালয়ের স্থাপন করেন। অদন্তপুরী, অদন্তপুরী ইউনিভার্সিটির স্থাপন করেন, বিশ্ববিদ্যালয়। কে স্থাপন করছেন? বিদ্যালয় স্থাপন করেন, স্থাপন করেন কে? স্থাপন করছেন গোপাল। কোথায় স্থাপন করছেন? বিহার শরীফে। বিহার শরীফ, বিহার, বিহার শরীফে স্থাপন করছেন কি? অদন্তপুরী বিশ্ববিদ্যালয়। এবং এই অদন্তপুরী বিশ্ববিদ্যালয় কেমন ধরনের বিশ্ববিদ্যালয় ছিল? এটা ছিল একটা ধর্মীয় বিশ্ববিদ্যালয়। তো এটা কোন ধর্মের? এটা হলো বৌদ্ধ ধর্মের একটা বিশ্ববিদ্যালয়। বৌদ্ধ ধর্মের। কোন ধর্মের? বৌদ্ধ ধর্ম। বৌদ্ধ ধর্মের কোন শাখা? তো বৌদ্ধ ধর্মের হীনযান, বৌদ্ধ ধর্মের ব্রজযান শাখা। বৌদ্ধ ধর্মের ব্রজযান শাখা একটা বিশ্ববিদ্যালয় তিনি স্থাপন করেছেন অদন্তপুরী। কোথায়? বিহার শরীফে। এরপর এই গোপালের পর পরবর্তী শাসক কে আসছে বাংলায়? পরবর্তী শাসক, এনার পর পরবর্তী শাসক আসছে, তার নাম হলো কি? তার নাম হলো ধর্মপাল। তার নাম হলো ধর্মপাল। এবং ধর্মপাল থেকে একটুখানি আগেই পড়ালাম, ইনি ত্রিপাক্ষীয় যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। ত্রিপাক্ষীয় যুদ্ধ, ত্রিপাক্ষীয় যুদ্ধ কিসের জন্য হয়েছিল? কনৌজ এবার কার দখলে আসবে সেটা নিয়ে যুদ্ধ ছিল। কার কার মধ্যে ছিল? পাল বংশ, প্রতিহার বংশ এবং রাষ্ট্রকূট বংশের মধ্যে। তো খেয়াল রাখবে, কোশ্চেন দেবে ত্রিপাক্ষীয় যুদ্ধে অংশগ্রহণ করেছিল কোন কোন বংশ, কোশ্চেন দিয়েছে। তো মনে রাখবে বাংলার পাল বংশ, ওদিকে রাষ্ট্রকূট বংশ এবং গুজরাট এরিয়াতে প্রতিহার বংশ। এই তিনটে বংশ কিন্তু তিনটে বংশের রাজারা কিন্তু পার্টিসিপেট করেছিল ত্রিপাক্ষীয় যুদ্ধে কনৌজের অধিকারের নিয়ে। এছাড়া এই ধর্মপাল বাংলাদেশের সোনপুরে ইনি একটা বিশ্ববিদ্যালয় স্থাপন করেছিলেন। কোথায়? বাংলাদেশের সোনপুরে। বাংলাদেশের সোনপুরে কি বিশ্ববিদ্যালয় স্থাপন করেছিলেন তিনি? তো বাংলাদেশের সোনপুরে ইনি, আচ্ছা বিশ্ববিদ্যালয় অত ডিটেলস জানার দরকার নেই, বাংলাদেশের লিখে রাখো, সোনপুরে বিশ্ববিদ্যালয় স্থাপন করেন। বিশ্ববিদ্যালয় স্থাপন করেন। এছাড়া তিনি এনার টাইমে
তেমন কিছু এছাড়া আর হয়নি ধর্মপালের টাইমে। ইনি এমনিতেই মানে পরাজিত হয়েছিলেন ওই ত্রিপাক্ষীয় যুদ্ধে। এর পরবর্তী শাসক আসছে কি, পরবর্তী শাসক আসছে, আচ্ছা হ্যাঁ, ধর্মপাল থেকে আরেকটা বিশ্ববিদ্যালয় লিখে রাখো, বিক্রমশিলা বিশ্ববিদ্যালয়। বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা কে করেন? বিক্রমশিলা বিশ্ববিদ্যালয়, বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় এটাও প্রতিষ্ঠা কে করেন? বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন ধর্মপাল। এবং বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় এটা কোথায় অবস্থিত? বিহারে অবস্থিত। বিহারে প্রতিষ্ঠা করেছেন। বিহারের কোথায়? বিহারের ভাগলপুরে। বিহারের ভাগলপুরে বিক্রমশিলা বিশ্ববিদ্যালয়। কোশ্চেন দিয়েছে, মনে রাখবে। বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করেন? ধর্মপাল প্রতিষ্ঠা করেন। কোথায়? বিহারের ভাগলপুরে। এবার ধর্মপালের পরবর্তী শাসক আসছে, তার নাম হলো দেবপাল। তার নাম কি? ধর্মপালের পরবর্তী শাসক আসছে তার সরি ধর্মপালের পরবর্তী শাসক আসছে মহিপাল। ধর্মপালের পরবর্তী শাসক আসছে, তার নাম হলো মহিপাল। মহিপালের টাইম পিরিয়ডে একটা ইম্পর্টেন্ট ঘটনা হয়েছে, যেটা অলরেডি তোমাদেরকে পড়িয়েছি। কি হয়েছে? এনার টাইম পিরিয়ডে চোল শাসক, মহিপালের টাইম পিরিয়ডে কে আসছে? চোল শাসক রাজেন্দ্র চোল। চোল শাসক রাজেন্দ্র চোল বা প্রথম রাজেন্দ্র চোল আক্রমণ করেছিল কাকে? মহিপালকে। এবং মহিপালকে পরাস্ত করে, আক্রমণ করে এনাকে পরাস্ত করে, এবং এটা অলরেডি পড়ানো হয়ে গেছে। এবং এনাকে পরাস্ত করেছিল কিসের জন্য? শুধুমাত্র গঙ্গা জল নিয়ে যাওয়ার জন্য। তো এখান থেকে গঙ্গা জল নিয়ে যায় কে? গঙ্গা জল নিয়ে যায় রাজেন্দ্র চোল। এবং গঙ্গা জল নিয়ে যাওয়ার জন্য কি নিয়ে যায়? গঙ্গা জল। এবং গঙ্গা জল নিয়ে যাওয়ার জন্য তিনি উপাধি ধারণ করেছিলেন কি? গঙ্গাই কোন উপাধি তিনি কিন্তু ধারণ করেছিলেন। আচ্ছা, এখানে ধর্মপালের পরে আরেকজন শাসক এসেছিল, দেবপাল। ঠিকই লিখেছিলাম আমি, এখানে লিখে নাও, দেবপাল। ধর্মপালের পরবর্তী শাসক কে এসেছিল? ধর্মপালের পরবর্তী শাসক এসেছিল দেবপাল। এবং এই দেবপালের টাইমে আরব থেকে কিন্তু লোক আসছে। আরব থেকে আসছে কে? আরব থেকে আসছে সুলেমান। এনার টাইমে আসে আরব যাত্রী। আরব যাত্রী সুলেমান। আরব যাত্রীর নাম কি? সুলেমান। এনার টাইমে ভারতে এসেছিলেন। কার টাইমে? দেবপালের টাইমে। এবার দেবপালের পরবর্তী শাসক হলো মহিপাল। মহিপাল চোল শাসক রাজেন্দ্র চোল মহিপালকে আক্রমণ করে এবং এনাকে পরাস্ত করে গঙ্গা জল নিয়ে যাওয়ার জন্য। এবং রাজেন্দ্র চোল উপাধি নেয় কি? উপাধি নেয় গঙ্গাই কোন্ডের উপাধি নেয়। এছাড়া মহিপাল ইনি আতি দিবাকর নামক একজন বৌদ্ধ ভিক্ষকের নিকট থেকে বা বৌদ্ধ ভিক্ষকের নেতৃত্বে ইনি দূত পাঠান। কোথায় পাঠান দূত? তিব্বতে দূত পাঠান। কোন ধর্মের জন্য? বৌদ্ধ ধর্মের ব্রজযান শাখার প্রচারের জন্য। তো কি করছে মহিপাল? মহিপাল বৌদ্ধ ধর্মের ব্রজযান শাখার প্রচার করছে। বৌদ্ধ ধর্মের ব্রজযান শাখার প্রচারের জন্য দূত পাঠাচ্ছে। কোথায় পাঠাচ্ছে? তিব্বতে। দূত পাঠান। কোথায় পাঠান? তিব্বতে দূত পাঠান। কে পাঠাচ্ছেন? মহিপাল পাঠাচ্ছেন। এছাড়া ধর্মপাল যখন ত্রিপাক্ষীয় যুদ্ধ করেছিল, তো যুদ্ধে কিন্তু ধর্মপাল পরাজয়ের স্বীকার করে এবং তার ফলে কিন্তু তার অনেক লস হয়। এবং ধীরে ধীরে কি হচ্ছিল? ধর্মপালের পরে এই পাল বংশ কমজোর হতে যাচ্ছিল। তো এর পরবর্তী এসেছিল দেবপাল। এবং দেবপালের
পরবর্তী শাসক এসেছিল কে? দেবপালের পরবর্তী শাসক এসেছিল মহীপাল। তো ইনি একজন কিন্তু যোগ্য শাসক ছিলেন এবং ইনি আবার পাল বংশের বিকাশ তিনি শুরু করেন। তাই এনাকে বলা হয় পাল বংশের দ্বিতীয় প্রতিষ্ঠাতা। পাল বংশের দ্বিতীয় প্রতিষ্ঠাতা কাকে বলা হয়? এই মহীপালকে। পাল বংশের দ্বিতীয় পাল বংশের দ্বিতীয় প্রতিষ্ঠাতা। পাল বংশের দ্বিতীয় প্রতিষ্ঠাতা কাকে বলা হয়? এই মহীপালকে বলা হয়। এবার মহীপালকে যখন রাজেন্দ্র চোল অ্যাটাক করে চলে গেল, ধীরে ধীরে আবারও কিন্তু পাল বংশ ভেঙে যেতে থাকলো। এবার পাল বংশের পরবর্তী এবং অন্তিম শাসক, লাস্ট শাসক আসছে কে? তার নাম কি? তার নাম হলো মদন পাল। কোশ্চেন দেয় পাল বংশের অন্তিম শাসক কে? সব থেকে বেশিবার কোশ্চেন দিয়েছে পাল বংশের প্রতিষ্ঠাতাকে, গোপাল। বহুবার এক্সামে, বিভিন্ন এক্সামে কোশ্চেন দিয়েছে। তো পাল বংশের অন্তিম শাসক, অন্তিম শাসক কে ছিলেন? ছিলেন এই মদন পাল অন্তিম শাসক ছিলেন এবং এনার মৃত্যুর পর পাল বংশ কিন্তু ধীরে ধীরে ধ্বংস হয়ে যায়। এরপর পাল বংশের স্থানে আসে কোন বংশ? এখানে এর পরিবর্তে আসে বাংলাতে সেন বংশের উৎপত্তি হয়। কোন বংশ? সেন বংশের উৎপত্তি হয়। আচ্ছা, এখান থেকে আরেকটা কোশ্চেন তোমাদের এক্সামে দিয়েছিল যে পাল বংশের রাজাদের ভাষা কি ছিল? তো এদের ভাষা ছিল, পাল বংশের ভাষা এখানে একটুখানি ছোট করে লিখে রাখো। পাল বংশের এদের ভাষা ছিল বাংলা। এদের ভাষা কি ছিল? এদের ভাষা ছিল বাংলা। নেক্সট হেডিং করো সেন বংশ। নেক্সট হেডিং করো এখান থেকে নতুন বংশের উদ্ভব হচ্ছে পাল বংশের পরবর্তীতে সেন বংশ, সেন ডাইনেস্টি, সেন বংশ। সেন বংশের প্রতিষ্ঠা কে করছেন? সেন বংশের প্রতিষ্ঠা করছেন, নাম হলো সামন্ত সেন। সামন্ত সেন, সামন্ত সেনকে প্রতিষ্ঠাতা। সেন বংশের প্রতিষ্ঠাতা হলেন কে? সামন্ত সেন। এই বংশের এখান থেকে আর বেশি খুব একটা ডিটেলসে জানার দরকার নেই। মোটা মোটা যে পয়েন্টগুলো আছে ইম্পর্টেন্ট সেগুলোই জানলে হয়ে যাবে, কারণ এখান থেকে খুব একটা বেশি কোশ্চেন দেয় না। ওই মানে বলতে পারো যে রেলের যদি গত 2019-এ সাপোজ একটা এক্সাম্পল হিসেবে যদি 90টা শিফট হয়ে থাকে, মানে 90টা যদি শিফটের কোশ্চেন হয়ে থাকে, তো 90টার মধ্যে হয়তো একটা কি দুটো শিফটে হয়তো এখান থেকে কোশ্চেন তুলেছে, দেয় না বলতেই চলে। কিন্তু মোটা মোটা যে পয়েন্টগুলো তার থেকে কোশ্চেন এসেছে। যেমন কোশ্চেন দেয় যে সেন বংশের প্রতিষ্ঠাতাকে, সামন্ত সেন। কোশ্চেন দেবে সেন বংশের শেষ শাসক কে ছিল, অন্তিম শাসক কে ছিল। তো এরকম ধরনের কোশ্চেন দেয়। তো যাই হোক, সামন্ত সেন প্রতিষ্ঠাতা। এই বংশের পরবর্তী শাসক কে আসে? পরবর্তী শাসক আসে বিজয়া সেন। পরবর্তী শাসক আসছে কে? বিজয়া সেন। এবং এই বিজয়া সেনকে বলা হচ্ছে কি প্রকৃত প্রতিষ্ঠাতা। এনাকে বলা হচ্ছে প্রকৃত প্রকৃত প্রতিষ্ঠাতা। প্রকৃত প্রতিষ্ঠাতা কাকে বলা হচ্ছে? বিজয় সেন। সেন বংশের পরবর্তী শাসক আসছে, তার নাম হলো বল্লভ সেন। বল্লভ সেন। এই বল্লভ সেনের টাইমে একটুখানি একটা ইম্পর্টেন্ট ঘটনা আছে। ঘটনাটা কি? এনার সময় দুটো বইয়ের রচনা হচ্ছে। কি কি বই? একটা হলো দান সাগর, দান সাগর, এবং আরেকটি হলো অদ্ভুত সাগর। দান সাগর এবং অদ্ভুত সাগর নামক বইয়ের রচনা হয়েছে। কার টাইম পিরিয়ডে হয়েছে? এই বল্লভ সেনের টাইম পিরিয়ডে। এরপর পরবর্তী শাসক আসে কে? পরবর্তী শাসক আসে লক্ষণ সেন। পরবর্তী শাসককে? পরবর্তী শাসক আসে লক্ষণ সেন। এবং এই লক্ষণ সেনের দরবারে, এনার দরবারে একজন বিখ্যাত কবি ছিলেন যার নাম হলো জয়দেব। জয়দেব। এই জয়দেবের লেখা বই, জয়দেবের লেখা বইয়ের নাম কি? গীত গোবিন্দম। গীত গীত গোবিন্দম
কার লেখা? গীত গোবিন্দম লেখা, জয়দেবের লেখা বই। জয়দেবের লেখা বই। তো জয়দেব কার দরবারে ছিলেন? তো জয়দেব ছিলেন লক্ষণ সেনের দরবারে। লক্ষণ সেনের পর আর তেমন কোনো যোগ্য শাসক ছিল না। তো এর ফলে কি হয়? সেন বংশ ধীরে ধীরে পতন হতে থাকে। এখান থেকে আরেকটা কোশ্চেন দেয় যে সেন বংশের রাজধানী, ক্যাপিটাল কোথায় ছিল? সেন বংশের ক্যাপিটাল, রাজধানী। তো সেন বংশের রাজধানী ছিল নদিয়াতে। নদিয়ার কোথায়? লক্ষণোত্তি। লক্ষণোত্তি। লক্ষণোত্তি কোথায়? নদিয়া। নদিয়া, ওয়েস্ট বেঙ্গল। নদিয়া, ওয়েস্ট বেঙ্গল। নদিয়া, ওয়েস্ট বেঙ্গলে ছিল সেন বংশের ক্যাপিটাল। নেক্সট লেখো প্রতিহার বংশ। প্রতিহার বংশ থেকেও তেমন কিছু ইম্পর্টেন্ট নেই, জাস্ট কয়েকটা রাজার নাম জানলেই হয়ে যাবে, শাসকের নাম। লেখো এখান থেকে প্রতিহার ডাইনেস্টি বা প্রতিহার বংশ। প্রতিহার বংশ। এই বংশের এরিয়া, ক্ষেত্র কোথায় ছিল? তো এই বংশের ক্ষেত্র ছিল, এই বংশের ক্ষেত্র ছিল গুজরাট এরিয়া। ক্ষেত্র ছিল কোথায়? গুজরাটের ক্ষেত্র। গুজরাটের ক্ষেত্র ছিল প্রতিহার বংশ। এই বংশের প্রতিষ্ঠা করছেন কে? নাগ ভট্ট। নাগ ভট্ট হলেন প্রতিষ্ঠাতা। নাগ ভট্ট হলেন এই বংশের প্রতিষ্ঠাতা। এই বংশের পরবর্তী শাসক কে আসছে? তার নাম হলো বৎস রাজ্য। তার নাম কি? বৎস রাজ্য। এই বৎস রাজ্য কোন যুদ্ধে তিনি পার্টিসিপেট করছেন? ত্রিপাক্ষীয় যুদ্ধ। ত্রিপাক্ষীয় যুদ্ধের ব্যাপারে অলরেডি কিন্তু ডিটেলসে আলোচনা করে দিয়েছি। ত্রিপাক্ষীয় যুদ্ধ, এবং এই ত্রিপাক্ষীয় যুদ্ধে সবথেকে বেশি জায়গা দখল করেছিল কে? রাষ্ট্রকূট। এবং মেন ইম্পর্টেন্ট যে জায়গাটা অর্থাৎ কনৌজ, সেই কনৌজের দখল কে পেয়েছিল? কনৌজের অধিকার পেয়েছিল কে? কনৌজের অধিকার পেয়েছিল এই বৎস রাজ্য। তো বৎস রাজ্য কি করছে? কনৌজকে অধিকার করে। কনৌজকে অধিকার করে তার সাম্রাজ্যে যুক্ত করে। অধিকার করে তার সাম্রাজ্যে যুক্ত করে। তার সাম্রাজ্যে যুক্ত করেন কে? বৎস রাজ্য। এর পরবর্তী শাসক আসছে, বৎস রাজ্যের পরবর্তী শাসক আসছে, তার নাম হলো মিহির ভোজ। তার নাম কি? তার নাম হলো মিহির ভোজ। এই মিহির ভোজ কি করছে? মিহির ভোজ দেখছে যে তার আগের শাসক কনৌজকে কি করছে? অধিকার করছে। মিহির ভোজ এসে কনৌজকে রাজধানী বানিয়ে দিচ্ছে। কি করছে? কনৌজকে রাজধানী বানান। কনৌজকে রাজধানী কনৌজকে রাজধানী বানান। কে বানাচ্ছেন? বানাচ্ছে মিহির ভোজ। এবং এই বংশের লাস্ট রুলার অর্থাৎ লাস্ট শাসক আসেন, তার নাম কি? তার নাম হলো যশপাল। তার নাম হলো যশপাল। যশপাল হলেন এই বংশের অন্তিম শাসক, লাস্ট রুলার। এবং এর পরে এই বংশ কিন্তু সমাপ্ত হয়ে যায়। তো এখানে আজকে আমাদের টোটাল অ্যানসিয়েন্ট হিস্ট্রির টপিক কমপ্লিট হলো। অ্যানসিয়েন্ট হিস্ট্রি আমাদের কমপ্লিট হলো। নেক্সট দিন আমরা শুরু করব মেডিভেল পার্ট, মেডিভেল হিস্ট্রি।
মেডিভেল হিস্ট্রি, অর্থাৎ শুরু হবে ভারতে বিদেশি আক্রমণ, ভারতে বিদেশি আক্রমণ বা আগমন। আগমন কারা আসবে? আসবে আরব থেকে আসবে এবং তুর্ক থেকে আসবে। অর্থাৎ আমাদের নেক্সট ক্লাস থাকবে ইনভেনশন অফ আরব অ্যান্ড তুর্ক, আরবস অ্যান্ড তুর্কস। আমাদের নেক্সট দিন শুরু হবে কি? নেক্সট দিন শুরু হবে মেডিভেল হিস্ট্রি। নেক্সট দিন আমরা শুরু করব মেডিভেল হিস্ট্রি। তো অ্যানসিয়েন্ট হিস্ট্রি টোটাল কমপ্লিট হয়ে গেল। বারবার বলছি রিভিশন করবে, রেগুলার বেসিসে রিভিশন করবে, না হলে কিন্তু যা যা পড়ানো হয়েছে মাথা থেকে কিন্তু বেরিয়ে যাবে। তো যাই হোক, আজকের ক্লাসে যেগুলো পড়ানো হয়েছে আশা করি ক্লিয়ার হয়েছে। যদি কোথাও ডাউট থেকে থাকে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদেরকে জানাবে। আর ক্লাসটা প্রত্যেকটা এক্সামের জন্যই কিন্তু ইম্পর্টেন্ট। শুধু এটা ভেবো না যে আরআরবি এনটিপিসি লেখা আছে বলে এটা শুধুমাত্র আরআরবি এনটিপিসির জন্য ইম্পর্টেন্ট, এমনটা নয়। এটা এসএসসি সিজিএল থেকে শুরু করে ডব্লিউবিসিএস থেকে শুরু করে পিএসসি পুলিশের প্রত্যেকটা এক্সামের জন্য ইম্পর্টেন্ট। তো আজকের ক্লাস আমরা এখানে শেষ করছি। আজকের ক্লাস এই পর্যন্ত। নেক্সট দেখা হবে পরবর্তী ক্লাস নিয়ে। থ্যাংক ইউ।